আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। আজ আমরা স্পেশাল ফ্রেজ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আমাকে ক্লাসের শুরুতে একটু কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং ক্লাসটা অডিও ক্লিয়ার আছে কিনা, এটা একটু জানাবেন আমাকে, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। কুইকলি একটু কমেন্ট করতে হবে, হ্যাঁ, হারি আপ, কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আমি চেক করেছি, আমার এইখানে সবকিছু ঠিকঠাক আছে। আপনারা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমাদের সাথে বন্যা দে সহ আরো যারা যারা যুক্ত হয়েছেন, সরি, নয়ন ভাই, সৈকত ভাই, ফয়েজ ভাই, বন্যা দে সহ যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। সো আমরা এর আগে কমপ্লিটিং সেন্টেন্স দেখেছিলাম। হ্যাঁ, আমরা এর আগে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটা স্পেশাল পার্ট নিয়ে কথা বলবো, যেটাকে কেউ কেউ বলে ইউজ অফ স্পেশাল ফ্রেজেস, কেউ কেউ বলে কমপ্লিটিং সেন্টেন্স উইথ গিভেন ফ্রেজেস। হ্যাঁ, এক একজন এক একটা নামকরণ করে আর কি। তো আমরা কিছু ফ্রেজ দিয়ে এবং কিছু ওয়ার্ড দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স বা সেন্টেন্স কমপ্লিট করা শিখব। এটা আপনাদের ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারে থাকে। হ্যাঁ, এবং এই বিষয়গুলো আমাদেরকে পরবর্তীতে ফার্স্ট পেপারের যে কোয়েশ্চেন সলিউশন সেখানে হেল্প করবে। তো মজার ব্যাপার হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো এর অনেকটাই আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আলোচনা করে ফেলছি। তো দেখেন, আমি প্রথমে লিখে রেখেছি সো দ্যাট। এই সো দ্যাট মানে যাতে, আমরা এটা নিয়ে ইতিমধ্যে কথা বলে ফেলছি যে সো দ্যাটের সামনে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশে আমরা সাধারণত ক্যান বা মে লিখি। হ্যাঁ, আর যদি সামনের অংশে ফার্স্ট টেন্স থাকে তাহলে আমরা পরের অংশে কুড বা মাইট লিখি। হ্যাঁ, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা হয়েছিল। তো আমরা বলেছিলাম যে সাধারণত যাতে অথবা এই উদ্দেশ্যে যে বোঝানোর জন্য আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। সাধারণত যদি কোনো কোয়েশ্চেন হোয়াই দিয়ে শুরু হয় সেই প্রশ্নের উত্তরটাতে আপনি সো দ্যাট ব্যবহার করতে পারবেন। ভার্বকে হোয়াই দিয়ে কোয়েশ্চেন করলে আনসারে আমরা সো দ্যাট পাই। আচ্ছা, এখানে প্রেজেন্ট টেন্স বলতে বোঝানো হচ্ছে প্রেজেন্টের যে কোনো টেন্স, এখানে পাস্ট টেন্স বলতে বোঝানো হচ্ছে পাস্টের যে কোনো টেন্স, সেটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো টেন্স হতে পারে। যেমন দেখেন, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এবার আপনি প্রশ্ন করেন যে ভাই কেন পরিশ্রম করে? উত্তর আসতেছে সো দ্যাট, যাতে হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। ক্যান কেন লিখলাম আমরা? কারণ সামনে যে প্রেজেন্ট টেন্স ছিল। আবার দেখেন, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। আপনি প্রশ্ন করেন কেন কঠোর পরিশ্রম করেছিল? ভার্বকে উত্তরটা আসতেছে সো দ্যাট, যাতে হি কুড প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারতো, তাই সে কঠোর পরিশ্রম করেছিল। তো এটা আমরা ইতিমধ্যে করে ফেলছি, না বললেও চলে। এরপরে লেস্ট। এই যে দেখেন, লেস্ট শব্দটার অর্থ হচ্ছে গিয়ে যাতে ডট ডট না। আমরা অনেকেই এই লেস্টের বাংলাটা বলে আসছি পাশে ভয় হয়, এই ভয়ে যে, দরকার নাই। হ্যাঁ, ওগুলো প্রয়োজন নাই। আপনি যেটা মাথায় রাখবেন, লেস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে যাতে ডট ডট না। মূলত এই লেস্ট শব্দটা হচ্ছে সো দ্যাটের নেগেটিভ ফর্ম। যেহেতু লেস্ট শব্দটাই নেগেটিভ ফর্ম, তাই এরপরে কখনোই নট লেখা যায় না। আপনি চাইলেও এরপরে নট লিখতে পারবেন না। আর লেস্টের সামনে যে কোনো টেন্স থাকতে পারে বাবা। হ্যাঁ, এটা একটু মাথায় রেখেন, লেস্ট এর সামনে যে কোনো টেন্স থাকতে পারে। যে আমি লিখে দিচ্ছি এনি টেন্স, এর সামনে যে কোনো টেন্স থাকলে আপনি পেছনে কি লিখবেন? সাবজেক্ট, শুড অথবা মাইট, ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার কোথায় শুড আর কোথায় মাইট লিখবো? শুড মাইট সব জায়গাতেই লিখতে পারবেন, তবে সামনের অংশটাতে প্রেজেন্ট এবং ফিউচার থাকলে শুড লেখাটা ভালো, আর যদি সামনের অংশে পাস্ট থাকে পরের অংশে মাইট লেখাটা ভালো। আচ্ছা, এখানে একটু মনে রাখবো আমরা, এই যে শুড বা মাইট প্লাস ভি1 প্লাস বাকি যে অংশটা আছে, এই এতটুকু অংশ সর্বদা
এই যে অংশটা দেখতে পাচ্ছি বাবা আমরা, এই এতটুকু অংশ সর্বদা নেগেটিভ অর্থ প্রদান করবে। যেমন দেখেন, আপনি একজনকে বলছেন যে ইউ শুড অ্যাভয়েড মিস্টেকস ইন দ্য এক্সামস, তোমার পরীক্ষায় ভুলগুলোকে পরিহার করা উচিত। এখন দেখেন, আমরা কিন্তু বললাম এটা মূলত সো দ্যাট এর নেগেটিভ ফর্ম। ওই যে মনে আছে না, ভার্বকে আপনি কেন দিয়ে প্রশ্ন করলে উত্তরে কি পাবেন, সো দ্যাট দিয়ে উত্তর লিখতে পারবেন। আর যদি সো দ্যাট যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে সেখানে আপনি লেস্ট দিয়ে উত্তর করতে পারবেন। আপনি একজনকে বলছেন যে ইউ শুড অ্যাভয়েড মিস্টেকস ইন দ্য এক্সামস, তোমার পরীক্ষায় ভুলগুলোকে পরিহার করা উচিত। তখন কেউ একজন আপনাকে প্রশ্ন করলো বা সে আপনাকে প্রশ্ন করলো যে ভাইয়া কেন পরিহার করা উচিত, এবার উত্তরে আপনি বললেন লেস্ট ইউ শুড গেট পুয়ার মার্কস। এখন দেখেন, অনেকে শুধু এতটুকুর শাব্দিক অনুবাদ যদি করেন তাহলে সে বলবে ইউ শুড, আপনি যদি লেস্ট বাদ দিয়ে এতটুকু অংশের অনুবাদ করতেন তাহলে বাংলা হতো তোমার অল্প নাম্বার পাওয়া উচিত, তোমার খুব খারাপ নাম্বার বা বাজে নাম্বার পাওয়া উচিত, কম নাম্বার পাওয়া উচিত। কিন্তু লেস্ট থাকার কারণে এটা নেগেটিভ মিনিং দিবে। তখন বাংলাটা কি হয়ে যাচ্ছে, যাতে, ওই যে লেস্ট মানে হচ্ছে যাতে ডট ডট না, যাতে তুমি কম নাম্বার না পাও। এখন আপনি যদি এখানে পুয়ার মার্কস না লিখে গুড মার্কস লিখতেন বা গুড ফিগার লিখতেন অথবা হাইয়েস্ট মার্ক লিখতেন তাহলে কি হইতো জানেন, তখন হয়ে যেত যে তোমার পরীক্ষায় ভুলগুলোকে পরিহার করা উচিত যাতে তুমি হাইয়েস্ট মার্ক না পাও। এখন আমরা কি আসলে হাইয়েস্ট মার্ক না পাওয়ার জন্য একজন ব্যক্তিকে পরীক্ষায় ভুল পরিহার করতে বলি, নাকি যাতে হাইয়েস্ট মার্ক মানে কম মার্ক না পায় সেজন্য বলি? তাহলে ডেফিনেটলি এখানে না থাকার কারণে আমাদেরকে পরের অংশটা নেগেটিভ ওয়ার্ড লিখতে হবে বা নেগেটিভ ভার্ব লিখতে হবে। আমি চাইলেও এখানে হাইয়েস্ট মার্ক লিখতে পারতাম না, যদি হাইয়েস্ট মার্ক লিখতাম বাংলা হয়ে যাইতো যাতে তুমি হাইয়েস্ট মার্ক না পাও। এটা কখনোই আমার উদ্দেশ্য নয়। এবার দেখেন, সামনের অংশ পাস্ট টেন্স লিখছি আমরা, রূপা অ্যাভয়েডেড মিস্টেকস ইন দ্য এক্সামস, রূপা পরীক্ষায় ভুলগুলোকে পরিহার করেছিল। ওকে, এই মিস্টেকসটা কিন্তু নাউন, আবার ভার্ব মনে করেন না। এবার আপনি প্রশ্ন করতে পারেন, দাদা কেন পরিহার করেছিল, লেস্ট যাতে শি মাইট, সামনের অংশে পাস্ট টেন্স থাকলে মাইট লেখা বেটার, হ্যাঁ, কারণ শুড কিন্তু পাস্ট না, শুডের পাস্ট বানাতে গেলে শুড হ্যাভ প্লাস V3 লিখতে হয়। মাইট গেট পুয়ার মার্কস, রূপা ভুলগুলোকে পরিহার করেছিল, রূপা পরীক্ষায় ভুলগুলোকে পরিহার করেছিল। কেন পরিহার করেছিল, যাতে সে পরীক্ষায় কম মার্ক না পায়। বোঝা গেছে কিনা একটু বলেন তো প্লিজ। শুড মাইটের অর্থ হয় না কেন সৌরভ ভাই? সব সময় সবকিছুর অর্থ হয় না ভাই, এটা অনেকটা যে কলোকুয়েশন টাইপের ভাই। যেমন দেখেন, আমরা আজীবন জেনে আসছি গরম মানে হচ্ছে হট, যেটা টেম্পারেচার বেশি, তাই না, তাপমাত্রা বেশি। এখন আমরা যখন বলি যে ভাই আমাকে 5 টাকার বা 20 টাকার গরম মশলা দেন, নাম বলছি গরম মশলা, মশলা কি গরম থাকে ভাই? থাকে না, কিছু কলোকুয়েশন থাকে, কিছু এক্সপ্রেশন থাকে, ঠিক আছে। যেমন একটা ফ্রেজ হচ্ছে ব্রেক আ লেগ, এই ব্রেক আ লেগ মানে হচ্ছে বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। হ্যাঁ, যদিও এটা আসলে একটা এক্সপ্রেশন আর কি, কিছু এক্সপ্রেশন থাকে যেটা আসলে ভাষায় চলে আসে, হ্যাঁ, আবহমান কাল থেকে চলে আসে বা দেখা গেছে কোনো লেখকের ব্যবহারের মাধ্যমেও চলে আসে। সৌরভ ভাই, হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এইবার আসেন উড ইউ মাইন্ড। এই উড ইউ মাইন্ড আমরা সাধারণত কাউকে কোনো কিছু করতে বা না করতে ভদ্রতা সূচক বা শিষ্টাচার সহ আমরা যখন কাউকে কোনো কিছু করতে অনুরোধ করি বা জাস্ট একটু সাজেস্ট করি তখন আমরা এই শব্দটা ব্যবহার করি। সাধারণত ভদ্রতার সাথে কাউকে কোনো অনুরোধ জানাতে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। আর উড ইউ মাইন্ড এর পরে যেই ভার্বটা থাকে তার সাথে একটা আইনজি যোগ করতে হয়। যেমন এই যে দেখেন, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, দয়া করে জানালাটা বন্ধ করবে কি, বা জানালাটা বন্ধ করা যায় কি। দেখেন, আপনি এভাবে বলতে পারেন, জানালাটা
বন্ধ করা যায় কি, মানে আপনি খুব ভদ্রতা বা ভদ্রতা সুলভ ভাবে যখন এই কথাটা বলবেন, কাউকে কোনো কিছু বলবেন তখন ওডু মাইন্ড দিয়ে, হ্যাঁ, এই রকমের বাক্য আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে চলে আসি বাবা অ্যাজ দো অ্যাজ ইফ। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি ইতোমধ্যে গত ক্লাসে কথা বলে ফেলছি যে অ্যাজ দো অ্যাজ ইফ বাংলা হচ্ছে এমন ডট ডট যেন। সাধারণত আমরা যে কথাটা বলি সেটা না বোঝায় তার বিপরীতটা বোঝাতে চাইলে আমরা অ্যাজ দো অ্যাজ ইফ ব্যবহার করি। যেমন আপনি বলতেছেন তুমি এমন ভাব নিচ্ছ যেন সবই জানো, আসলে কি বোঝালেন? তুমি কিছু জানো না। আপনি বললেন সে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন সে আমার আপন বড় ভাই, আসলে ও বড় ভাই না, আপনি বড় ভাই, ঠিক আছে? আবার আপনি বলতে পারেন সে এমন একটা ভান করলো যেন ঘটনাটা সে জানে, আসলে আপনি কি বোঝাচ্ছেন? যে ভাই ও ঘটনাটা আসলে জানেই না। তো এরকম ক্ষেত্রে আমরা অ্যাজ দো অ্যাজ ইফ ব্যবহার করি। এটা আমি আপনাদেরকে স্ট্রাকচারটা একটু আগে গত ক্লাসে দেখিয়েছি। তো দেখেন এই অ্যাজ দো অ্যাজ ইফের ক্ষেত্রে, অ্যাজ দো অ্যাজ ইফের ক্ষেত্রে সামনে যদি প্রেজেন্ট টেন্স থাকে, দুই রকমের স্ট্রাকচার হতে পারে। এক্ষেত্রে সরাসরি পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে পারবেন, অথবা সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস কমপ্লিমেন্ট লিখতে পারবেন। আর যদি সামনের অংশে পাস্ট টেন্স থাকে তাহলে পরের অংশে আপনি ও মাই গড, এটা একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে বাবা। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এই জায়গাটাতে আপনাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। মানে পরের অংশটাতে আপনি পাস্ট পারফেক্ট লিখতে পারবেন যদি সামনে প্রেজেন্ট টেন্স থাকে। এক নাম্বার রুলে আমরা যে কাজটা করলাম, পরের অংশে আমরা লিখতে পারি পাস্ট ইনডিফিনিট অথবা সাবজেক্ট ওয়ার কমপ্লিমেন্ট। আর যদি সামনের অংশে পাস্ট টেন্স থাকে তাহলে আমরা পরে লিখব পাস্ট পারফেক্ট, অথবা সামনে পাস্ট টেন্স থাকলে পরে আপনি লিখতে পারবেন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস কমপ্লিমেন্ট। এখানে বাংলাদেশি বইগুলো একটা প্রচলিত ভয়ঙ্কর ভুল করে, তারা বলে ফেলে যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এরপরে ব্র্যাকেটে বি থাকলে ওয়ার লিখতে হয়। এই কথাটা সবসময় কারেক্ট না, কারণ এর সামনের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে আপনি ওয়ার লিখবেন, সামনের অংশে যদি পাস্ট টেন্স থাকে তখন ওয়ার না লিখে আপনাকে কি লিখতে হবে বাবা? হ্যাড বিন লিখতে হবে। হ্যাঁ, এই যে আমি আপনাদের জন্য এখানে এক্সাম্পল লিখে রেখেছি। যেমন দেখেন শি প্রিটেন্ডস, সে এমন ভান করে অ্যাজ ইফ যেন শি নিউ এভরিথিং অফ দ্য ওয়ার্ল্ড, যেন সে দুনিয়ার সব কিছুই জানে। আসলে এখানে যিনি এই কথাটা বলতেছে তিনি বোঝাচ্ছে যে ও কিছু জানে না। এই যে সামনের অংশে প্রেজেন্ট টেন্স। আবার আমি এখানে লিখতে পারতাম শি প্রিটেন্ডস, এখানেও প্রেজেন্ট টেন্স, সে এমন ভান করে অ্যাজ ইফ যেন শি ওয়ার সিনিয়র টু মি, যেন সে আমার চেয়েও সিনিয়র, মুরব্বী, কিন্তু আসলে মুরব্বী আমি। হ্যাঁ, 3 নাম্বার দেখেন শি প্রিটেন্ডেড, এইবার পাস্ট টেন্স চলে আসছে বাবা। সে ভান করলো, এমন ভান করলো যেন শি হ্যাড নোন এভরিথিং অফ দ্য ওয়ার্ল্ড, যেন সে দুনিয়ার সব কিছুই জানতো। এই অংশেও দেখেন পাস্ট টেন্স চলে আসছে। এবার আমি কি লিখলাম? শি হ্যাড বিন সিনিয়র টু মি। দেখেন এখানে কিন্তু আমি ওয়ার লিখতে পারবো না। কেন পারবো না? কারণ সামনের অংশে পাস্ট টেন্স আছে। এই যে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি, শি ওয়াজ লুকিং অ্যাট মি উইথ রেড আইজ, সে আমার দিকে এমন ভাবে চোখ রাঙাচ্ছিল, চোখ পাকালো, অ্যাজ ইফ শি হ্যাড ইটেন মি আপ, যেন সে আমাকে খেয়েই ফেলবে। এগুলো আপনারা পারেন, হ্যাঁ, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা ভাই, আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স ব্যাচটাতে আপনাদের কোনো ছোট ভাই বোন থাকলে রেফার করতে পারেন। 22 তারিখে আমরা ক্লাসটা শুরু করেছি। আমাদের টোটাল ক্লাস হয়েছে 8টা, 40টার মতো ক্লাস হবে। যে ক্লাসগুলো হয়ে গেছে 1 বছর পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো গ্রুপে আপলোড করা থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্স চালু করেছি। আমাদের এই কোর্সে মোটামুটিভাবে বলতে পারেন ক্লাস 7 থেকে অনেকে যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তারাও যুক্ত হয়েছে। একবারে বেসিক টু অ্যাডভান্স, হ্যাঁ, একবারে বেসিক টু অ্যাডভান্স আমরা রাইটিং এর ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস এখানে রিডিং টিপস, টেকনিক্স এবং কোশ্চেন আনসারিং A to Z শেখানো হবে। হ্যাঁ, আপনাদের কোনো ভাই বোন থাকলে আমাদের সাথে যুক্ত করে দিতে পারেন। আচ্ছা, এইবার আমরা আরেকটা স্পেশাল ফ্রেজের ব্যবহার দেখব। খুব গুরুত্বপূর্ণ আমরা আরেকটা স্পেশাল ফ্রেজের ব্যবহার দেখব এখন। হ্যাঁ, তো দেখেন একটা দেখবো না আমরা, হ্যাঁ, এবার প্রায় 4টা ফ্রেজের ব্যবহার দেখবো আমরা। তো সাধারণত কোনো একটা কাজ হতে না হতেই আরেকটা কাজ হওয়া যদি বোঝায়, ধরে নেন একটা কাজ অনুষ্ঠিত হয়ে গেছে বা হচ্ছে, সাথে সাথে আরেকটা কাজ হয়ে গেছে, অথবা কোনো একটা ঘটনা ঘটতে না ঘটতেই যদি আরেকটা ঘটনা ঘটা বোঝায়,
সেক্ষেত্রে আপনি 4টা এক্সপ্রেশন ব্যবহার করতে পারবেন। এক, নো সুনার হ্যাড ডট 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 দেন, অনেকে এই যে দেন না লিখে এই জায়গাটাতে বিফোর লেখা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে নো সুনার হ্যাড ডট 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 সাথে দেন, অথবা বিফোর, এই দেন বানানে THAN আছে কিন্তু, হ্যাঁ। স্কার্সলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন, আর এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। এই স্ট্রাকচারগুলোকে, এই এক্সপ্রেশন গুলো এই এক্সপ্রেশনগুলো ব্যবহৃত হয়। এখানে মনে রাখতে হবে প্রথম যেই তিনটা, হ্যাঁ, প্রথম যেই তিনটা সেটা হচ্ছে গিয়ে নো সুনার হ্যাড ডট ডট দেন, দেনের জায়গায় বিফোর বসতে পারে বাবা। দ্বিতীয়টা স্কার্সলি হ্যাড ডট 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 ওয়েন, আহারে, এবং আমাদের এই ফন্টগুলো চেঞ্জ করা হয় নাই বা কোনোভাবে মিস্টেক হয়ে গেছে আর কি। এবং হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন, এই তিনটা এক্সপ্রেশন হলো নেগেটিভ, কিন্তু অ্যাজ সুন অ্যাজ এই যে এক্সপ্রেশনটা, এইটা হলো আবার অ্যাফার্মেটিভ। আমি আপনাদেরকে এই 4টা এক্সপ্রেশনের স্ট্রাকচার সহ লিখে দিচ্ছি বা লিখে দেয়া আছে, একটু দেখলেই বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে লেখা আছে নো সুনার হ্যাড, পরেরটা হার্ডলি হ্যাড, এর পরেরটা স্কার্সলি হ্যাড। এই তিনটা স্ট্রাকচার অলওয়েজ নেগেটিভ হিসেবে কাজ করে। আর এই যে 4 নাম্বার স্ট্রাকচারটা, এইটা হলো অ্যাফার্মেটিভ। এই নো সুনার হ্যাড মানে হলো তেনাতেই, হার্ডলি হ্যাড মানে হলো ডট 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 তেনাতেই, স্কার্সলি হ্যাড মানে হলো তেনাতেই। আমি বলতে পারেন ভাইয়া তেনাতেই কি জিনিস? যেমন আপনি যদি বলেন যে আমার কথা শুনতে না শুনতেই সে কাঁদতে শুরু করলো, এই যে শুনতে না শুনতেই, হ্যাঁ। আবার আপনি বলতে পারেন যে আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। আপনি বলতে পারেন তাকে ডাকতে না ডাকতেই সে পালিয়ে গেল। এই তিনটার সাথে না থাকায়, অথবা বলতে পারেন যে নো সুনার, নো, হার্ডলি, স্কার্সলি শব্দগুলো হচ্ছে নেগেটিভ। আপনারা পড়ে আসছেন হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কার্সলি, লিটল এবং ফিউ। এই যে 7টা শব্দ, আমরা এটাকে নেগেটিভ বললেও মূলত এরা সেমি নেগেটিভ ওয়ার্ডস, হ্যাঁ। এই ওয়ার্ডগুলো যেহেতু আছে তাই এটা নেগেটিভ। অন্যদিকে অ্যাজ সুন অ্যাজ, এটা আবার অ্যাফার্মেটিভ। আমি এই 3টা বাক্যের সাথে কম্পেয়ার করে দেখাই। আপনি যদি বলেন যে আমার কথা শুনতে না শুনতেই সে পালিয়ে গেল, যে শুনতে না শুনতেই না আছে কিন্তু নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ বানালে অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখতে হবে। সেক্ষেত্রে আপনি বলবেন আমার কথা শোনা মাত্রই সে পালিয়ে গেল, আমার কথা শোনার সাথে সাথেই সে পালিয়ে গেল। এক্ষেত্রে স্ট্রাকচারটা একটু দেখেন, নো সুনার, হার্ডলি, স্কার্সলি যুক্ত যে ক্লজ থাকবে, 3টাই থাকবে V1 যুক্ত। আর এক্ষেত্রে তো বললামই বাবা, দেন বা বিফোর, ওয়েন থাকবে, পরের অংশে সবসময় পাস্ট ইনডিফিনিট থাকবে। অন্যদিকে অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। স্কার্সলি, হার্ডলি এবং নো সুনার হ্যাডের ক্ষেত্রে লিঙ্কার লিখেছিলাম, এখানে লিঙ্কার বসবে না, জাস্ট একটা কমা বসবে, কারণ এই যে অ্যাজ সুন অ্যাজ সামনে আছে, আপনারা জানেন লিঙ্কারটা সামনে থাকলে কি বসে, কমা বসে, ঠিক আছে। তো এইটারই আমি কিছু এক্সাম্পল আপনাদের জন্য এখানে লিখে রেখেছি, জাস্ট দেখলেই বুঝতে পারবেন। যে দেখেন, চোরটি পুলিশটিকে দেখতে না দেখতেই পালিয়ে গেল, এই যে তে না তেই নেগেটিভ। চোরটি পুলিশটিকে দেখতে না দেখতেই পালিয়ে গেল, চোরটি পুলিশটিকে দেখতে না দেখতেই পালিয়ে গেল। তাহলে দেখেন, নো সুনার হ্যাড দ্য বার্গলার, চোরের ইংরেজি হচ্ছে বার্গলার, নো সুনার হ্যাড দ্য বার্গলার সিন দ্য খপ, চোরটি পুলিশটিকে দেখতে না দেখতেই পালিয়ে গেল। একটু স্ট্রাকচারটা দেখেন তো, বুঝেছেন কিনা, একটু কমেন্ট করেন আমাকে, একটু কমেন্ট করে জানান তো বাবা, স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন কিনা। কুইকলি কমেন্ট করতে হবে, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে আমাদের টাইপিস্ট ভাই একটা ভুল করে ফেলছিলেন, এই বার্গলার বানানে কিন্তু এ হয়, হ্যাঁ। বার্গলার, বার্গলার মানে হলো চোর, এটা এ হবে কিন্তু, হ্যাঁ, ই হবে না, এটা হবে এ, বার্গলার। বার্গলার মানে হলো চোর, আর খপ হচ্ছে পুলিশ, পুলিশের সমার্থক শব্দ কপ, চোরের সমার্থক শব্দ হচ্ছে বার্গলার। দেখেন, দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। ওকে।
ওকে, বুঝতে পারতেছেন কিনা একটু দেখেন। ওমর ফারুক ভাই বলতেছে ইনভার্সনে আছে। হ্যাঁ ভাই, নেগেটিভ শব্দ সামনে চলে গেলে ইনভার্সন হয়, এইটা আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম। এই তো ওমর ফারুক ভাই, ধন্যবাদ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, যাক মনে রাখছেন। কৌশিক জিজ্ঞেস করতেছেন সবসময় মনে হয় হ্যাড হয় না। না, সবসময় হ্যাড হয় না। আমরা দুটো অংশে প্রেজেন্ট টেন্স দিয়েও লিখতে পারি, পারি, বাট আপনাদের যখন আসবে তখন এইটা সাধারণত এইভাবে আসে। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন, আমি এটা আপনাদের সাথে ইতিমধ্যে আলোচনা করছি, জাস্ট আমি একটু মুখে বলে দিই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, বাংলা হচ্ছে এখনই সময়। হ্যাঁ, কোনো একটা কাজ করার আর সময় নাই, এখন যদি না করি তাহলে আর কখনোই করতে পারবো না, এমন বোঝালে আমরা ইটস টাইম, ইট ইজ হাই টাইম এই ফ্রেজটা ব্যবহার করি। এক্ষেত্রে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সটাতে যদি সাবজেক্ট থাকে তাহলে পরে লিখতে হয় V2, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে লিখতে হয় 2 + V1, দ্যাট ইজ ইনফিনিটিভ লিখতে হয়। যেমন আমাদের কঠোর পরিশ্রম করার এখনই সময়, ইট ইজ হাই টাইম, এই যে উই, দেখেন উই থাকার কারণে আমরা লিখলাম V2। আবার ইট ইজ হাই টাইম, এখানে আর কোনো সাবজেক্ট নাই, তাই আমরা এখানে লিখেছি 2 + V1, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করার এখনই সময়। ঠিক আছে, বোঝা যাইতেছে কিনা একটু কমেন্ট করেন। সৈকত ভাই বলতেছেন জি স্যার বুঝছি, ধন্যবাদ ভাই। আর আপনাদের এই ব্যাচে কিন্তু ইনভার্সন নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি, দেখে নিন, কাজে আসবে। লেট অ্যালোন, খুব চমৎকার একটা ফ্রেজ। হ্যাঁ, লেট অ্যালোন মারাত্মক একটা ফ্রেজ, বিশেষ করে যারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ডট 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 তো দূরের কথা। যেমন ধরে নেন আমি বনি ভাইরে বললাম যে বনি ভাই আগামীকাল আমার বার্থডে, আপনি আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দেন। তখন বললো আইফোন প্রো ম্যাক্স তো দূরের কথা, আপনার আমি একটা কলম কিনেও দিতে পারবো না। ঠিক আছে, এরপর ধরেন আমি বললাম যে ভাই আমার খুব ক্ষুধা লাগছে, চলেন দুই ভাই মিলে রেডিসন ব্লুতে যাই, বা মনে করেন শেরাটনে যাই, গিয়ে আমরা একটা জম্পেশ খানাপিনা করে আসি। তখন ভাই আমারে বললো ভাই রেডিসন ব্লু তো দূরের কথা, আপনারা আমি যে ফুটে যে দোকান আছে এখানে 2 টাকার বিস্কুটও খাওয়াইতে পারবো না। হ্যাঁ, এরকম। আবার আপনি কাউকে বলতেছেন যে ভাই তুমি কি ইংরেজি বলতে পারো, তো সে আপনারা বললো ইংরেজি বলা তো দূরের কথা, আমি ইংরেজি বানানই করতে পারি না। এরকম আর কি, কেউ কোনো কিছু তো দূরের কথা, কোনো কিছু করতে পারে না বা কোনো কিছু ভাবাই যায় না, এমন বোঝালেই লেট অ্যালোন ফ্রেজটা ব্যবহার করবেন। যেমন আই এম আনএবল টু বাই আ পেন, আমি একটা কলম কিনতেই অক্ষম। লেট অ্যালোনা ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি হচ্ছে খুবই নাম করা একটা ব্র্যান্ড, গাড়ির ব্র্যান্ড, আপনারা সার্চ দিয়ে দেখে নিন। তাহলে দেখেন আমি একটা কলমই কিনতে পারি না, ল্যাম্বরগিনি কিনা তো দূরের কথা। একইভাবে দেখেন হি ইজ আনএবল টু টক টু হার, এই লোকটা মেয়েটার সাথে কথাই বলতে পারে না, লেট অ্যালোন প্রপোজ, প্রস্তাব দিবে সে তো দূরের কথা। ওকে, আচ্ছা এগুলো নিয়ে আমি 2-4টা করে উদাহরণ দিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, আপনাদেরকে মিনিমাম 10টা করে আপনারা এগুলো দিয়ে কমপক্ষে 10টা করে বাক্য বানিয়ে লিখবেন। আমার ঠান্ডা লাগছে বাবা, শরীরটা অসুস্থ, দোয়া করেন আমার জন্য। আচ্ছা, খুব অসুস্থ ছিলাম, ভাবছিলাম ক্লাস নেব না, কিন্তু আসলে ক্লাস মিস করাটা ঠিক না, তাই চলে আসছি আবার। আচ্ছা, তাহলে এটা দিয়ে এরপর দেখেন হোয়াট ইফ, এই হোয়াট ইফ এটাও আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করি। কি হবে যদি, অথবা কেমন হয়। হ্যাঁ, আমরা সবাই বলি না যে এমন যদি হতো আমি পাখির মতো। হ্যাঁ স্যার, গো টু এটাকে কি ফ্রেজ বলা যাবে? না না ভাই, গো তো গো ভার্বের সাথে আপনি জাস্ট প্রেপোজিশন নিছেন, গো টু আমরা বলবো না কিভাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার আসি, দেখেন সাধারণত কি হবে, কেমন হয়, এমন যদি হতো, এরকম ব্যবহার করার জন্য আমরা এই হোয়াট ইফ শব্দটা ব্যবহার করি। এই হোয়াট ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। আর দেখেন এই যে এটা যেহেতু কোয়েশ্চেন, তাই মানে কোয়েশ্চেনের মতো হচ্ছে, তাই আমরা অবশ্যই এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। হ্যাঁ, যেমন দেখেন হোয়াট ইফ, হ্যাঁ, তবে এটার জন্য আবার সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনতে হবে এরকম কিন্তু না, মাথা রেখে। না, হোয়াট ইফ শি স্ল্যাপস ইউ আফটার দ্য প্রপোজাল, আপনার বন্ধু বলতেছে যে বন্ধু আজকে তো আমি এক মেয়েরে বা আমি আমার আম্মুরে বা আমার খালারে কোন একটা বিষয়ে প্রস্তাব দিতে যাচ্ছি, বা আমার মায়ের প্রস্তাব দিতে যাচ্ছি যে মা আমারে 5 লাখ টাকা ধার দাও, 2 বছর পরে তোমার 4 লাখ টাকা ফেরত দিবেন, মানে 1 লাখ টাকা খায় ফেলাবো। তো এইবার আমি বন্ধুরে বললাম যে দোস্ত, হোয়াট ইফ শি স্ল্যাপস ইউ আফটার দ্য প্রপোজাল, বন্ধু প্রস্তাব দেওয়ার পর যদি কানে নিচে থেকে কই সেটা থাপ্পড় দেয়, কেমন হবে?
এরকম আর কি, আপনি আগাম কিছু একটাকে মানে চিন্তা করতেছেন কেমন হবে। হোয়াট ইফ হি মিস দ্য ক্লাসেস, হি মিসেস দ্য ক্লাসেস, কেমন হয় যদি সে ক্লাসগুলো মিস করে ফেলে, কি হবে, এরকম আর কি। হ্যাঁ, এইবার আসেন, এটা মারাত্মক সহজ, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। হোয়াটস ইট লুক, কেমন দেখায়। হোয়াট ডাজ ইট লুক লাইক, হ্যাঁ কোনো একটা কিছু করতে কেমন লাগে বা কোনো কিছুকে কেমন দেখায় বা কেমন হয় বোঝাতে গেলে আমরা হোয়াটস ইট লুক, হোয়াট ডাজ ইট লুক লাইক এই শব্দগুলো ব্যবহার করি। মাথায় রাখবেন যদি লাইক শব্দটা থাকে, অর্থাৎ যখন লাইক শব্দটা ব্যবহার করা হবে এরপরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ হবে। এখন আপনি যদি একটা গ্যাপে দেখেন যে ডট 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 দেয়া ভার্বের সাথে একটা আইএনজি যোগ করা আছে, তাহলে আপনি মোটামুটি ভাবে বুঝতে পারতেছেন যে এইখানে হোয়াটস ইট লুক লাইক এই ফ্রেজটা চলে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা যেমন দেখেন হোয়াট ডাজ দ্য ন্যাশনাল মেমোরিয়াল লুক লাইক, জাতীয় স্মৃতিসৌধ কেমন দেখায়। হোয়াট ডাজ ইট ফিল লাইক ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, হ্যাঁ বনের ভিতর দিয়ে হাঁটতে কেমন লাগে, কেমন হয়, হ্যাঁ কেমন অনুভব হয়, এরকম বোঝাতে গেলে আমরা এই যে হোয়াট ডাজ ইট লুক লাইক এই শব্দগুলো ব্যবহার করি। বাট ফর, হ্যাঁ এটা মানে আমি জাস্ট নর্মালি আপনাদের জন্য যাতে খুব সহজে বুঝতে পারেন এই জন্য ছাড়া লিখে রাখছি আর কি। হ্যাঁ, বাট ফর ইউর হেল্প, তোমার হেল্প ছাড়া আই couldn't do the task, আমি কাজটা করতেই পারতাম না। হ্যাঁ, অথবা তোমার সাহায্য ব্যতি রেখে, অথবা তুমি যদি সাহায্য না করতে তাহলে আমি কাজটা করতে পারতাম না। এই যে দেখেন এইভাবে ফ্রেজগুলোকে আমরা ব্যবহার করি। এখন আমরা এই জায়গাটাতে কিছু সেমি মডেল দেখব, যে সেমি মডেলগুলো আমাদেরকে স্পেশাল ফ্রেজ হিসেবে দেয়া হয় এবং আমরা অনেক সময় এই জায়গাটাতে কট খাই। ঠিক আছে, আসেন আমরা এটা একটু দেখে নেই। আচ্ছা, অবশ্য এই সেমি মডেলগুলোর ব্যবহার নিয়ে অনেক লেখকের মধ্যে, অনেক শিক্ষকের মধ্যে মত পার্থক্য আছে। হ্যাঁ, আমি কারোর সাথে ঝগড়াঝাটি করতে যাচ্ছি না, আমি আপনাকে জাস্ট ইজি টেকনিকটা দেখাই দেই, ইনশাল্লাহ এরপর আপনার আর অন্তত এগুলো নিয়ে সমস্যা হবে না। বি টু মানে বি ভার্বগুলোর সাথে টু থাকতে পারে, যেমন এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই বি ভার্বগুলোর সাথে আমরা যখন টু যোগ করে দিই তখন এটা সেমি মডেল অক্সিলারি ভার্ব হয়ে যায়। হ্যাঁ, মাথায় রাখবেন বর্তমান কালে অথবা অতীতকালে বারবার করতে হয় এমন বাধ্যতামূলক কোনো কাজ বোঝানোর জন্য বি ভার্বের সাথে টু যোগ করা হয়। এইখানে আমি আপনাদের জন্য স্ট্রাকচারটা দিয়ে রেখেছি, দেখেন যদি এম টু, ইজ টু, আর টু থাকে সাধারণত এগুলোর বাংলা হয় তে হয় অথবা তেই হয়। যেমন আপনি বললেন মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, মুসলমানরা কিন্তু জীবনে একবার নামাজ পড়ে না, বারবার পড়ে। ঠিক আছে, যেমন আপনি বললেন তাকে আমার কাছে আসতে হয়, মানে সে জীবনে আপনার কাছে একবার আসে না, মাঝে মাঝে আসে বা নিয়মিত আসে। তাহলে কাউকে কোনো কিছু করতে হয় এরকম তে হয় যদি বোঝায় সেক্ষেত্রে আপনি এম টু, ইজ টু, আর টু ব্যবহার করবেন। অন্যদিকে যদি তে হতো বলেন, যেমন আপনি যদি বলেন যে তাকে আমার কাছে আসতে হতো, খেয়াল করেন তাকে আপনার কাছে আসতে হতো মানে কি সে জীবনে একবার আসছিল? নো, বারবার তাকে আপনার কাছে আসতে হতো, আমাকে তার কথা শুনতে হতো, আমাকে তার সাজেশন নিতে হতো, আমাকে তার আদেশ নির্দেশ মেনে চলতে হতো। এই যে তে হতো বোঝালে আমরা ওয়াজ টু, ওয়ার টু লিখবো। আবারও বলি, দেখেন বর্তমান বা অতীতকালে বারবার কোনো কিছু করতে বাধ্যবাধকতা বোঝালে আমরা বি ভার্বগুলোর সাথে টু যোগ করি। যেমন আমি যদি বলি আই অ্যাম টু টেক আ কাপ অফ টি এভরি মর্নিং, আমাকে প্রতিদিন সকালে 1 কাপ চা খেতে হয় অথবা খেতেই হয়। দেখবেন আমার ছোটবেলায় এই অভ্যাস ছিল, আমাদের ফ্যামিলির সবার সকালবেলা ঘুম থেকে উঠে চা না খাইলে আমাদের মাথা ব্যথা করতো। এটা মানসিক সমস্যা হইতে পারে যে না আসলে কোনো মাথা ব্যথা এমনি এমনি হয়েছে, আমরা মনে করছি চা না খেলে হয়তো মাথা ব্যথা করতো। তাহলে এরকম দেখেন, তার মানে কি প্রতিদিন সকালে আমাকে 1 কাপ চা খেতে হয়। আবার দেখেন হি ওয়াজ টু টেক বাথ ইন দ্য রিভার নিয়ার বাই, তাকে পার্শ্ববর্তী নদীতে গোসল করতে হতো, অ্যাজ যেহেতু দেয়ার ওয়াজ নো টিউবওয়েল ইন হিজ হাউস, যেহেতু তার বাসায় কোনো টিউবওয়েল ছিল না তাই তাকে পাশের নদীতে গোসল করতে হতো। এখন টিউবওয়েল ছিল না বলে উনি কি জীবনে একবার গোসল করছে? বাবা, করে নাই, বারবার করতে হয়েছে। এই যে বারবার করতে বাধ্যবাধকতা ছিল বলেই আমরা এখানে ওয়াজ টু ব্যবহার করেছি। আর যদি কোনো কাজ একবার করতে হয় বা একবার করতে হয়েছিল বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করব, যেটা আমি এখানে লিখে রেখেছি। দেখেন তো দেখেন এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু
বর্তমান বা ভবিষ্যৎকালে কাউকে কোনো কিছু, হ্যাঁ এখানে অতীত হইতে পারে, বর্তমান ভবিষ্যৎ, বর্তমান অতীত বা ভবিষ্যৎ কালে কাউকে কোনো কিছু করতে হয়, করতে হতো, করতে হবে, এরকম বাধ্যবাধকতা বোঝালে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করি। আপনি সাধারণত হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করবেন তে হবে বোঝালে। যেমন আপনি যদি বলেন আমাকে যেতে হবে, খেয়াল করেন পার্থক্য আছে কিন্তু। আপনি যদি বলেন আমাকে যেতে হয়, আরেকটা হলো আমাকে যেতে হবে। এখন আপনারাই বলেন আমাকে যেতে হয় আর যেতে হবে দুটো কি এক? এক না। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন এখানে পার্থক্যটা কি। আপনি যদি বলেন আমাকে যেতে হয়, খেতে হয়, পড়তে হয়, লিখতে হয়, মানে আপনাকে বারবার করতে হয়। আর যদি বলেন যে ভাই আমার এখন বাসায় যেতে হবে, বারবার যেতে হবে না, আমি জাস্ট একবারের পার্সপেক্টিভ বোঝাচ্ছি, একবারের বিষয়টা বোঝাচ্ছি। তাহলে কোনো কিছু একবার করতে হবে বোঝালে হ্যাভ টু, হ্যাজ টু, বারবার করতে হবে বোঝালে, করতে হয় বোঝালে এম টু, ইজ টু, আর টু, একবার করতে হয়েছিল বোঝালে হ্যাড টু, বারবার করতে হয়েছিল বোঝালে ওয়াজ টু, আর টু। তো দেখেন মাই ফ্লাইট ইজ অ্যাট 11 AM, আমার ফ্লাইট 11টায়, ইটস অলরেডি 9:30, ইতিমধ্যে 9:30 বাজে, আই হ্যাভ টু স্টার্ট নাও, স্টার্ট মানে রওনা দেয়, আমাকে এখনই রওনা দিতে হবে। তাহলে দেখেন আমার ফ্লাইট 11টায়, আমার প্রতিদিন রওনা দিতে হবে না, আজকেই রওনা দিতে হবে, তাই আমরা এম টু, ইজ টু না লিখে হ্যাভ টু লিখছি। অন্যদিকে দেখেন ইউ হ্যাভ টু কাম টু মি, তোমাকে আমার কাছে আসতেই হবে, এই যে কোনো কিছু করতে হবে বোঝালে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো ব্যবহার করব। আশা করি পারবো ইনশাল্লাহ। এরপর একটা চমৎকার এক্সপ্রেশন আছে, এটা আমরা শিখে রাখি, কাজে লাগবে। সেটা হচ্ছে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার। তো এটা কখন ব্যবহার করবো আমরা? দেখেন কোনো কিছু করার চেয়ে না করাই ভালো, অথবা শ্রেয়, অথবা কোনো কিছু না করার চেয়ে করাই বরং ভালো, এরকম বোঝালে আমরা সাধারণত হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার এই 4টা ফ্রেজ ব্যবহার করি। তবে যখন তুলনা করা বোঝাবে সেক্ষেত্রে আবার আপনাকে দ্বিতীয় কাজের পূর্বে একটা দেন লিখতে হবে। যেমন আপনি যদি বলেন আমার বরং চলে যাওয়াই ভালো, হ্যাঁ আমার বরং চলে যাওয়াই ভালো, তাহলে আপনি বলবেন আই হ্যাড বেটার গো নাও, আই হ্যাড বেটার লিভ নাও। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন আমার বরং থাকার চেয়ে চলে যাওয়াই ভালো, এই থাকার সাথে চলে যাওয়া তুলনা করছেন, তখন দেন আসবে। তবে বাংলাদেশি রাইটাররা সাধারণত আমাদেরকে শেখাচ্ছেন যে শুধু উড রাদার থাকলে দেন বসে, বাট আপনি গুগলে সার্চ দিলে দেখতে পাবেন মডার্ন ইংলিশে মাঝে মাঝে দেখবেন হ্যাড বেটারের পরেও তারা এই হ্যাড বেটারের পরেও দেন ব্যবহার করছে। তবে আমাদের দেশে মূলত আমাদেরকে শেখায় যে ভাই হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার এই 3টার ক্ষেত্রে দেন থাকে না, উড রাদারের ক্ষেত্রে দেন থাকে, এটা আমাদেরকে পড়ায়। এটা বাংলাদেশের প্রচলিত একটা রুল, আপনি এটা মনে রাখেন। তাহলে এই যে দেখেন এখানে 1 নম্বর উদাহরণ দেয়া, আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হার ফর অ্যাবাউট 2 hours, আমি তার জন্য প্রায় 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি। আই থিঙ্ক, আমি মনে করি, আই হ্যাড বেটার, আই উড বেটার, আই হ্যাড রাদার লিভ নাও, আমি মনে করি আমার বরং এখন চলে যাওয়াই ভালো। এইবার আমি যদি বলতাম আমার এখানে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো, সেক্ষেত্রে আমি বলতে পারতাম I had better, I would rather, I had rather leave now than stay। তবে দেখেন বাংলাদেশি বইগুলো সাধারণত এইটাতে হ্যাড বেটার, উড বেটার, হ্যাড রাদার ব্যবহার না করে তারা শুধু এই জায়গাটাতে উড রাদার ব্যবহার করে, পরে গিয়ে বলে যেহেতু দেন আছে তাহলে এখানে উড রাদার হবে। ঠিক আছে ডিয়ার? এখন এগুলা না পড়লে নিয়মিতভাবে একটা কট খাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি ইনশাল্লাহ আপনাদের কট খাইতে হবে না, পারবেন ইনশাল্লাহ। এইবার আসেন ইউজড টু আর বি ইউজ টু। এই যে ইউজ টু এবং বি ইউজ টু, এই বি বলতে কিন্তু এই বি এর জায়গায় মূলত থাকবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো দেখেন অতীতকালে কারো কোনো অভ্যাস যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ইউজ টু প্লাস V1 লিখবো, অর্থাৎ শুধু ইউজ টু থাকলে ভার্বের 1 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। অন্যদিকে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত এইরকম বোঝালে আমাদের সেক্ষেত্রে বি ইউজ টু লিখে আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখেন শুধু ইউজ টু থাকলে V1, বি ইউজ টু থাকলে আইএনজি যোগ। এই বি বলতে কি বাবা?
এগেইন বলছি am is are was were ইত্যাদি। তাহলে এটাই বলা হচ্ছে used to V1 be used to ing যোগ। আর যদি প্যাসিভ ভয়েসে be used to বা is used to are used to হয় তখন আবার V3 হয়, সরি V1 হয়। হ্যাঁ, আচ্ছা আমি ওই স্ট্রাকচারটা এখানে লিখে দেই যে be প্লাস used to প্লাস V1 এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। তাহলে দেখেন আমরা যদি বলি হি ইউজড টু টেক বাথ ইন দ্য রিভার, সে নদীতে গোসল করত, সে নদীতে গোসল করত। তাহলে খেয়াল করেন তো বাবা, এটা তার অতীতকালের অভ্যাস বোঝাচ্ছে শুধু ইউজ টু। কিন্তু আপনি যদি বলেন হি ইজ ইউজড টু, এই যে বিভার্ব চলে আসছে, টেকিং বাথ ইন দ্য রিভার, বাংলা হয়ে গেল সে নদীতে গোসল করতে অভ্যস্ত। পাস্ট টেন্সে লিখলে হি ওয়াজ ইউজড টু টেকিং বাথ। আর যদি আমরা প্যাসিভ ভয়েস বানাই, যেমন আপনি বলতে পারেন ম্যাঙ্গোস is used, mangoes are used to make jelly, জেলি বানাতে আম ব্যবহার করা হয়। ম্যাঙ্গো তো নিজে নিজে ব্যবহার করে না, তাই এটা দেখেন এইখানে আবার V1 হয়ে গেছে। হ্যাঁ, এটা প্যাসিভ ভয়েস বোঝানোর জন্য আমরা এভাবে ব্যবহার করি। ওমর ফারুক ভাই বলতেছেন যে স্যার আমরা যখন গেট ইউজ টু লিখি, ভাই বলতেছেন যে যখন আমরা গেট ইউজড টু লিখি তখন এটা কি বিভার্বের কাজ করে না? ভাই এটা একটা জাস্ট এক্সপ্রেশন। হ্যাঁ, এখানে গেট বিভার্বের কাজ করে না। এই যেমন স্বরূপ কুমার বলতেছেন আর রিমোট কন্ট্রোল ইজ ইউজড টু চেঞ্জ টিভি চ্যানেল। হ্যাঁ, ধন্যবাদ। টিভি চ্যানেলস হইতে হবে ভাই। হ্যাঁ, এরপরে দেখেন একটা চমৎকার একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে বি লাইকলি টু, বি সাপোজ টু। এই বি মানে হলো এম ইজ আর ওয়াজ ওয়্যার। সাধারণত কারো কোনো কিছু করার কথা আছে, সম্ভাবনা আছে, কারো কোনো কিছু করার কথা ছিল বা সম্ভাবনা ছিল, বোঝালে আমরা বি লাইকলি টু বা বি সাপোজ টু ব্যবহার করি। এখানে বি লাইকলি টু মানে হচ্ছে এম লাইকলি টু, ইজ লাইকলি টু, আর লাইকলি টু, ওয়াজ লাইকলি টু, আর লাইকলি টু। এই বি সাপোজ টু মানে হচ্ছে এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, আর সাপোজ টু। এগুলো যেহেতু সেমি মডাল অক্সিলারি ভার্বের মতো কাজ করে, তাই এদের পরে সব সময় ভার্বের এক নাম্বার ফর্ম বসে। যেমন আপনি যদি বলেন হি ওয়াজ সাপোজড টু কাম ইয়েস্টারডে, গতকাল তার আসার কথা ছিল। এই যে কারো কোনো কিছু করার কথা ছিল, সম্ভাবনা ছিল, এরকম বোঝালে আমরা বি ইউজ টু বা বি লাইকলি টু ব্যবহার করি। যেমন দ্য প্রাইম মিনিস্টার ইজ লাইকলি টু ভিজিট দ্য ইউএসএ টুডে, প্রধানমন্ত্রীর আজ আমেরিকা সফরে যাওয়ার বা আমেরিকায় যাওয়ার সম্ভাবনা আছে বা কথা আছে, এরকম বোঝালে আমরা এগুলো ব্যবহার করি। বোঝা যাচ্ছে কিনা একটু বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, পারা যাবে আমার বিশ্বাস। এইবার দেখেন এগুলো ছাড়াও, হ্যাঁ, এছাড়াও স্পেশাল ফ্রেজের জন্য নিচের কিছু এক্সপ্রেশন দেয়া আছে, এগুলো মুখস্থ করব আমরা নেক্সট ক্লাসে। প্র্যাকটিস করতে গিয়ে আরো কিছু শিখবো ইনশাল্লাহ। হারেস ভাইজান, হারেস স্যার বলতেছেন সরি, নো প্রবলেম ভাইজান। যেমন অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত বা যত শীঘ্রই। অ্যাজ ম্যানি অ্যাজ, যত সংখ্যক। সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে আমরা অ্যাজ ম্যানি অ্যাজ লিখি। অ্যাজ মাচ অ্যাজ, যতটুকু। আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা এই কথাটা লিখি। অ্যাজ লং অ্যাজ, যত দীর্ঘ। অ্যাজ ফার অ্যাজ, যত দূর। আর যদি থাকে সো ফার, এইটা দেখবেন অনেক রকম মিনিং হতে পারে। এ পর্যন্ত, এই অবধি, হ্যাঁ, এরকম ব্যবহার হবে। তাহলে আসেন এবার আমরা বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে দেখে নেই যে স্পেশাল ফ্রেজগুলো মূলত আপনাদের পরীক্ষায় কিভাবে আসবে। আপনাদের পরীক্ষাগুলো যেটা হবে, আপনাকে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস ইন দ্য বক্স। এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ড এবং ফ্রেজগুলো দেওয়া আছে, এইটা দিয়ে, হ্যাঁ, এগুলো দিয়ে আপনার টোটাল এরকম 10টা লাইন দেওয়া থাকবে। তো আমি বেশি ছোট লিখলে আপনারা চোখে দেখতে পাইবেন না, চোখে দেখতে কষ্ট হবে, তাই আমি এই 2-3টা লাইন করে করে লিখে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করেন, এই বক্সে 10টা গ্যাপ দেওয়া থাকবে। এই 10টা গ্যাপ নিয়ে আপনাকে জাস্ট এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। হ্যাঁ, এরকম 10টা গ্যাপ থাকবে।
তো আমি প্রত্যেকটা স্লাইডেই এই গ্যাপগুলো দিয়ে রাখছি, হ্যাঁ, আপনাদের সুবিধার্থে, যাতে বুঝতে সুবিধা হয় আপনার। তাহলে আসেন আমরা একটু দেখি। তা আমাদের কিন্তু জানা আছে এই যে দেখছেন আমার ভাইটা আজকে টাইপিং মিস্টেক দিয়ে পুরা খেয়ে ফেলছে। এটা হবে অ্যাজ ইফ, ভাই লিখছে অ্যাজ ইজ। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে কি? এমন ডট ডট যেন। এরপর আছে হ্যাজ টু, আমরা জানি হ্যাভ টু, হ্যাজ টু মানে তে হবে, যেতে হবে, খেতে হবে। অ্যাজ সুন অ্যাজ মানে যত শীঘ্র অথবা মাত্রই। লেট অ্যালোন মানে আমরা বলেছিলাম যে ডট 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 তো দূরের কথা। আপনি বলেন কম্পিউটার তো দূরের কথা, আমি একটা কলমও কিনতে পারতেছি না। ওয়াজ বর্ন, এটা তো খুব সহজে বুঝতে পারতেছি আমরা, জন্মগ্রহণ করেছিল বা করলো। হোয়াট ইফ, এটা কি? যে কেমন হয় বা কেমন হবে যদি ডট ডট ডট। হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার। আমরা জানি কোনো কিছু করার চেয়ে না করাই ভালো, না করার চেয়ে করাই ভালো, হ্যাঁ, এগুলো। আর ওই যে আমি বলছিলাম বাবা, উড রাদার থাকলে বাঙালিদেরকে শেখানো হয়েছে দেন বসে। দেন কই আছে খুঁজে বাইর করবেন। আচ্ছা, তাইলে আমরা 1 নং প্রশ্নের উত্তরটা কি লিখবো দেখি, আপনারা আমাকে বলতে পারেন কিনা, ট্রাই করেন তো। 1 নং প্রশ্নের উত্তরটা আমরা কি লিখতে পারি? যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করেন। এই যে 1 নং প্রশ্ন দেখতে পাইতেছেন, 1 নং প্রশ্নে আমরা কি লিখবো? আমরা বাক্যটা দেখি, দেখেন, উই ড্যাশ ফেই, এখানে ভার্বের 1 নাম্বার ফর্ম আছে। ভিজিট টু কক্সেস বাজার, দেন এই কাজ সেরে ফেলাইছে। দ্য সুন্দরবনস, আমাদের সুন্দরবনে যাওয়ার চাইতে কক্সবাজারে যাওয়াই বরং ভালো। উই হ্যাভ অলরেডি ভিজিটেড দ্য সুন্দরবনস, আমরা ইতোমধ্যে সুন্দরবন ভিজিট করে আসছি। তাহলে ওই যে বাঙালিরা আজীবন শেখানো হয়েছে উড রাদার, তাহলে আমরা এই জায়গাটাতে লিখব উড রাদার। এই যে আমাদের একটা হয়ে গেছে। এবার বি নাম্বারটা কি হতে পারে বাবা, দেখি পারেন কিনা। দ্য স্টর্ম ওয়াজ রেগিং ভায়োলেন্টলি, ঝড়টা খুব গর্জন করতেছিল, ভয়ঙ্কর ভাবে গর্জন করছিল। উই গট আউট, আমরা বের হয়ে আসলাম। ইট অ্যাবেটেড, অ্যাবেটেড মানে হচ্ছে গিয়ে কমে যাওয়া। এটা কমে গেলে মানে অর্থাৎ ওই যে ঝড়টা কমে গেলে আমরা বের হয়ে আসলাম। তাহলে আমি বলেছিলাম, মনে আছে না বাবা, এই যে অ্যাজ সুন অ্যাজ মানে কি? মাত্রই, অথবা যত দ্রুত, যত দ্রুত। তাহলে দেখেন এখানে যত দ্রুত হবে না, এটা কি হবে? অ্যাজ সুন অ্যাজ, মাত্রই, অর্থাৎ ঝড়টা শেষ হওয়া মাত্রই আমরা বের হয়ে এলাম। তাহলে এখানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ ইট অ্যাবেটেড। তার মানে আমাদের দুইটা কাজ হয়ে গেছে, একটা হচ্ছে উড রাদারের কাজ শেষ, এটা আমরা আর নিতে পারতেছি না, ঠিক আছে। তারপরে আমাদের অ্যাজ সুন অ্যাজ এর কাজ শেষ, এই দুটো আমরা আর নিতে পারবো না, ঠিক আছে। এই দুটো আর নেওয়া যাচ্ছে না, বাকি 8টা থেকে বাকিগুলো নিতে হবে। এইবার আসেন আমরা একটু বাকিগুলো চেষ্টা করি। হ্যাঁ, সৈকত ভাই, সৌরভ ভাই, ধন্যবাদ। ওমর ফারুক ভাই, আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা আমি আবারও বলি, এটা অ্যাজ ইফ লিখতে গিয়ে আমাদের টাইপিস্ট ভাইয়ের টাইপিং মিস্টেক হয়ে গেছিল, এটা লিখে ফেলছে অ্যাজ ইজ, এটা হবে অ্যাজ ইফ। তাহলে আমরা কিন্তু ব্যবহার করে ফেলেছি উড রাদার আর অ্যাজ সুন অ্যাজ হয়ে গেছে আমাদের, হ্যাঁ। আমরা এটা ব্যবহার করেছি এ নাম্বারে, এটা ব্যবহার করেছি বি নাম্বারে। তাহলে বাকিগুলো সি ডি ই, দেখি আপনারা একটু চেষ্টা করেন তো পারেন কিনা। আমার সাথে সাথে একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে দেখেন, ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কলস, ফারদিন সব সময় তার চাচাদেরকে নিয়ে খুব অহংকার করে। বোস্টফুল মানে অহংকার দেখানো, ভাব দেখানো। হি টক্স, সে কথা বলে, এমন ভাবে কথা বলে, এই যে দেখেন আগের অংশে প্রেজেন্ট টেন্স, পরের অংশে ওয়ার চলে আসছে। দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল মেন ইন দ্য কান্ট্রি। তাহলে ফারদিন সবসময় চাচাদেরকে নিয়ে গর্ব করে, সে এমন ভাবে কথা বলে যেন তারা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল লোক। এই পাওয়ারফুল লোক কারা? তারা কারা? পাওয়ারফুল লোক। তার মানে আগের অংশ সাবজেক্ট, পরের অংশ কমপ্লিমেন্ট,
মাঝখানে ওয়ার্ড চলে আসছে, সো আমাদের অ্যাজ ইফ নিতে হবে। তাহলে এই যে আমরা এখানে লিখে ফেলবো অ্যাজ ইফ। তাহলে আমাদের এইটার কাজও শেষ। এবার দেখেন মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস। আমাদের কলেজটা আমাদের বাসা থেকে অনেক দূরে। আই ড্যাশ ওয়াক, হ্যাঁ আই ড্যাশ ওয়াক, এই যে ইজ দেয়া আছে কিন্তু এখানে বুঝতে হবে। আ লং ওয়ে, আমাকে একটা দীর্ঘ পথ হাঁটতে হয় বা হাঁটতে হবে বা হাঁটতে হতো, ঠিক আছে। টু গো টু মাই কলেজ, আমাকে কলেজে যেতে গেলে একটা দীর্ঘ পথ হাঁটতে হয় বলে আপনি এম টু ইস টু আর টু লিখবেন। যদি এম টু ইস টু আর টু নাই তাহলে আমরা এখানে লিখবো হ্যাজ টু, সরি এই যে হ্যাজটারে তখন আপনাকে একটু সাইজ করে হ্যাজ রে হ্যাভ বানাইতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ, আমাকে আমার কলেজে যাওয়ার জন্য দীর্ঘ পথ হাঁটতে হবে। আচ্ছা, আমাদের সৈকত ভাই লিখছিলেন হ্যাড বেটার। না ভাই, হ্যাড বেটার মানে আমার বরং দীর্ঘ পথ হাঁটাই ভালো। না ভাই, এখানে হাঁটা ভালো বুঝাইতেছে না তো, হাঁটতে হবে। এবার দেখেন জসীমউদ্দিন ইজ আ রুরাল পয়েট, জসীমউদ্দিন একজন পল্লী কবি। হি ড্যাশ ইন 1900, বুঝতেই পারতেছেন তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ বর্ন, এই যে হয়ে গেছে হি ওয়াজ বর্ন, দেখছেন কত সহজ। তিনি 1903 সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করে। মাশাআল্লাহ, পারা যায় তাই না? মারাত্মক সহজ ভাই। তাহলে আমাদের হয়ে গেছে কোনটা কোনটা, এই যে অ্যাজ ইফ এটা হয়ে গেছে, হ্যাজ টুটাকে আমাদের হ্যাভ টু বানায় লিখতে হয়েছে, এটা হয়ে গেছে, অ্যাজ সুন অ্যাজ হয়ে গেছে, ওয়াজ বর্ন হয়ে গেছে, উড রাদার এটাও হয়ে গেছে। এবার দেখেন ড্যাশ ইজ ভেরি হট টুডে, এটা আর বলার অপেক্ষা রাখে ভাই। ইট ইজ ভেরি হট টুডে, আজ অত্যন্ত গরম, অত্যন্ত তাপমাত্রা অনেক বেশি। লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন, লোডশেডিং সিচুয়েশনটাকে আরো খারাপ করে ফেলতেছে। এইবার আমরা বললাম মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস, মারুফ 50 মার্ক আর্ন করতে পারে না। 80 মার্ক তো দূরের কথা। তাহলে বুঝতেই তো পারছেন কই দূরের কথা, এই যে লেট অ্যালোন, এটা হয়ে গেল জি। তাহলে দেখেন মারুফ 50 মার্কই আর্ন করতে পারে না, 80 মার্ক তো দূরের কথা। হি ইজ আ স্টুডেন্ট অফ এভারেজ স্ট্যান্ডার্ড, সে একটা মিডিয়াম মানের ছাত্র। এইবার ইস নাম্বারটা আপনারা বলেন দেখি বাবা। এই যে আমাদের সৈকত ভাই বলে ফেলছেন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই ধন্যবাদ। আচ্ছা, তাহলে বাবা আর আছে, ইট আর জীবনেও হয় না, ইটও আমরা ব্যবহার করে ফেলছি এর মধ্যে। তাহলে হচ্ছে কি দেয়ার, তাহলে কি বলবেন, দেয়ার আর ম্যানি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, আমাদের বাড়ির আশেপাশে অনেক আমের গাছ আছে। দে গিভ আস ভেরি সুইট ম্যাঙ্গোস, এই গাছগুলো দে, এই মাথায় রাখবেন দে কিন্তু এটা আম গাছের পরিবর্তে বসছে, হ্যাঁ আম গাছ গুলোর পরিবর্তে বসছে দে শব্দটা। দে শব্দটা ব্যক্তি এবং বস্তু উভয়ের প্লুরালের জন্যই ব্যবহৃত হয়। তাহলে আমাদের বাকি আছে এখন কোনটা কোনটা, হ্যাড বেটার আর হোয়াট ইফ। আসেন আমরা একটু মিলায় দেখি কোনটা কোন জায়গায় বসে। তাহলে দেখেন ফাইয়াজ সিমস টু বি উইক, ফাইয়াজকে দেখে খুব দুর্বল মনে হচ্ছে। হি ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপেরিয়েন্সড ডক্টর, তার বরং এই যে চলে আসছে হি হ্যাড বেটার, তার বরং একজন এক্সপেরিয়েন্স ডক্টরের সাথে কনসাল্ট করাই শ্রেয় বা ভালো। এর লাস্টেরটা কি হবে তো বুঝতেই পারছেন। দ্য রিভার ইজ কাম, নদীটা খুব ঠান্ডা স্থির। হোয়াট ইফ, কেমন হয় কেমন হবে। উই সুইম ইন দ্য রিভার, যদি আমরা নদীতে সাঁতার কাটি। টু সুইম ইন দ্য রিভার ইজ আ নাইস এক্সপেরিয়েন্স, নদীতে সাঁতার কাটাটা একটা চমৎকার এক্সপেরিয়েন্স। ঠিক আছে, তাহলে দেখছেন এই যে স্পেশাল ফ্রেজ, এইটা যখন ইন্টারমিডিয়েটে দেয়, ইন্টারমিডিয়েটের কোশ্চেনে চলে আসে এই আইটেমটা, আমার কাছে মনে হয় যে ভাই এই আইটেমটা মনে হয় না দিলেও চলতো, এটা বেশি সহজ হয়ে গেছে, অথবা এটা 8, 9, 10-এ দিলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, আপনি জাস্ট যদি 20 থেকে 25টা বা 30টা কোশ্চেন সলভ করেন তাহলে আপনাকে আর ইহকালে এই জায়গাটাতে কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তাহলে আমি
জাস্ট একটা দেখাই দিলাম, এই যে এইটা হলো আপনাদের হোমওয়ার্ক, আপনারা আমাকে এটা করে, হ্যাঁ আপনারা এটা নিজেরা করে আমাকে জানাবেন করতে পেরেছেন কিনা। হ্যাঁ, এই যে উড ইউ মাইন্ড, আমরা জানি মাইন্ড থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই যে হ্যাড বেটার, as soon as if, let alone, what if, used to, আমরা জানি শুধু used to থাকলে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়, be used to থাকলে আইএনজি যোগ হয়। এই যে so that, এই যে would rather, আপনি would rather থাকলে খুঁজবেন দেন কোন জায়গায় আছে, আর ইট, চিন্তা করেন এইটা ওই যে সমন্বিত পরীক্ষা হয়েছিল বরিশাল, রাজশাহী, কুমিল্লা, হ্যাঁ আর চট্টগ্রাম 2018 সালে। হ্যাঁ, এটা একটা বোর্ডের আসা কোশ্চেন ভাই, দেখছেন বোর্ডে আসা কোশ্চেন কত সহজ। আপনারা আমাকে এই 2 নাম্বারটা হোমওয়ার্ক করে জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যে ভাই টাইপ করছে উনি এইটা মানে আসলে একটু যে স্লাইডে অনেক ছবি টবি আঁকা লাগে তো শেষ করতে পারে নাই, তাই আমি আর মানে এর চেয়ে বেশি কোশ্চেন আপনাদের জন্য আজকে দেখাইতে পারতেছি না। এই পর্যন্তই থাকলো আমাদের আজকের আলোচনা। তো আরেকবার বলে নেই ভাই, এটা আমাকে অবশ্যই আপনারা হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। আর আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচে অথবা রিটেন ব্যাচে ভর্তি হতে চায়, কাইন্ডলি একটু আমাদের কথা বলে দিয়েন। হ্যাঁ, তাহলে ভালো থাকেন। আগামী ক্লাসে আমি চিন্তা করছি আগামী শুক্রবার আপনাদের এই হয়ে যাওয়া টপিকগুলোর উপরে একটা রিটেন এক্সাম নিব, ঠিক আছে? কিভাবে নিব, কেমন করে নিব, এটা আমি আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।